সব মুভি সাধারণত ২-২.৫ ঘন্টা হয়ে থাকে। এর মধ্যে কিছু মুভি থাকে যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে ভুলেই যাই। আবার কিছু মুভি থাকে যেগুলো আমরা চিরকাল মনে গেঁথে রাখি। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেইন করব, এই মুভিটি ঠিক তেমনই একটি মুভি, যা চাইলেও আপনার মস্তিষ্ক থেকে আপনি বের করতে পারবেন না। মুভিটির নাম হোপ, যেটি ২০১৩ সালে রিলিজ পায়। ৮ বছরের একটি শিশুর উপরে অমানবিক অত্যাচারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি সাড়া ফেলেছিল পুরো দেশ জুড়ে। মূলত ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালে। সেই সময়ে কোরিয়া সহ সমস্ত দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল এই ঘটনাটি। মুভির এক্সপ্লেনেশনটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি কান্না করতে বাধ্য। চলুন তবে এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে কোরিয়ার একটি ছোট্ট শহর দেখানো হয়। আকাশে একটি ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের মুক্তির একটি প্রতীক। এরপরেই দৃশ্য পরিবর্তন হয়। একটি ছোট্ট পরিবারকে দেখানো হয়। এই বাচ্চা মেয়েটির নাম হলো সুহান, যাকে নিয়ে মুভির মূল কাহিনী। সুহানের মায়ের একটি দোকান ছিল, তাই সে সবসময় ব্যস্ত থাকত। তাই সুহান সবসময় একা একাই স্কুলে যাতায়াত করত। সুহানের বাবা একটি ছোট্ট কোম্পানিতে চাকরি করত। সব মিলিয়ে তাদের একটি সুখী ছোট্ট পরিবার ছিল। অন্যদিকে দেখানো হয় সুহানের একটি বেস্ট ফ্রেন্ডকে, যার নাম হলো পেট। সে সবসময় সুহানকে খেপায়। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদের সাথে কিন্তু আমাদের খুনসুটি, রাগ, অভিমান, ঝগড়া এগুলো বেশিই হয়ে থাকে। আর সুহান এবং পেটের মধ্যে ঠিক তেমনই একটা সম্পর্ক ছিল। একদিন সুহান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তখন বাহিরে খুব জোরে বৃষ্টি শুরু হয়। এরপর দেখা যায় সুহানের মা সুহানকে বলে, চলো তোমাকে আজ আমি স্কুলে এগিয়ে দিয়ে আসি। তখন সুহান তার মাকে বলে, তোমার আমাকে দিয়ে আসতে মাত্র ৩ মিনিট সময় লাগবে। আমারও যেতে ঠিক ৩ মিনিট সময়ই লাগবে, কিন্তু তুমি ওই ৩ মিনিটের জন্য আমার সাথে গেলে তোমার অনেক দেরি হয়ে যাবে মা। আমি একাই যেতে পারবো, তুমি চিন্তা করো না। এরপর সুহানের মা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বড় রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তাটাই তোমার জন্য সেফ হবে। এরপরে সুহান একা একা স্কুলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। আমরা দেখতে পাই একটি লোক দূর থেকে সুহানকে ফলো করছিল। এরপরই দেখা যায় আকাশে উড়তে থাকা সেই ঘুড়িটি এসে মাটিতে পড়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা ঘটতে চলেছে, কারণ এই ঘুড়িটি ছিল মুক্তির প্রতীক হিসেবে, যেটা আমরা বুঝতে পারি। এখন সেই ঘুড়িটি মাটিতে পড়ে আছে। এরপরই দেখা যায় ওই লোকটি সুহানের সামনে এসে দাঁড়িয়েছে, আর লোকটির হাতে ছিল সেই ঘুড়িটি। লোকটি সুহানকে বলতে থাকে, তোমার ছাতাটা অনেক সুন্দর, তোমার ছাতার নিচে আমাকে একটু জায়গা দিবে? সুহান তখন কিছুটা ভয় পেয়ে চারপাশে তাকায়, দেখে রাস্তার আশেপাশে কোনো লোক কোথাও নেই। তখন সুহান আরো ভয় পেয়ে যায়। সুহান লোকটিকে বলে, প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাচ্চাটির এটি ধারণাও আসেনি যে তার সাথে একটু পরে ঠিক কি হতে চলেছে। পরের দৃশ্যে দেখা যায় সুহানের জিনিসপত্রগুলো সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার ছাতাটা ভাঙা পড়ে আছে, আর স্কুল ব্যাগটাও মাটিতে পড়ে আছে, এমনকি তার ছোট্ট জুতো জোড়াও মাটিতে পড়েছিল। এরপর আমরা রক্তাক্ত দুটো ছোট্ট হাত দেখতে পাই। আমাদের বুঝতে বাকি থাকে না যে সুহানের সাথে ঠিক কি হয়েছে। এরপর দেখা যায় দৃশ্য পরিবর্তন হলে সুহানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। সুহানের মা যখন এই ঘটনা জানতে পারে, সে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। সুহানের মা যখন হসপিটালে পৌঁছায়, তখন স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশ অফিসাররা সবাই তাকে আটকাতে থাকে, কারণ সবাই এটা বুঝতে পারে যে একজন মায়ের পক্ষে সন্তানের এই অবস্থা দেখা কোনোভাবেই সম্ভব না। সুহানের মাকে কেউই আটকাতে সক্ষম হয় না। সুহানের মা যখন সুহানকে দেখে, তখন মুহূর্তের মধ্যেই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সুহান ছিল রক্তাক্ত আর আহত। তার পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন ছিল, ক্ষত বিক্ষত ছিল তার শরীরটি। আপনারাই বলুন, একটা সন্তানের এমন অবস্থা কি কোনো মায়ের পক্ষে দেখা সম্ভব? সুহানের এই ঘটনা যখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে, তখন পুরো মিডিয়া চলে আসে হাসপাতালে। সুহানের জন্য শহরের সমস্ত মানুষ দোয়া করতে থাকে। এদিকে সুহানের বাবাকে দেখানো হয়, যে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল মেয়ের এই দৃশ্য দেখে, কারণ সে তার মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। এরপর দেখা যায় সুহানের মা বলতে থাকে, ওই দিন যদি আমি আমার মেয়েকে একা একা স্কুলে যেতে না দিতাম, তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না। সবকিছুর জন্য আমিই দায়ী। এর মধ্যেই ডক্টর চলে আসে। সে এসে বলে সুহানের অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে, এই মুহূর্তে তাকে অপারেশন থিয়েটারে ঢুকাতে হবে, আর তার ইউরিনের থলি এবং পাকস্থলী ফেলে দিতে হবে। এই সাথে এগুলোর জন্য আলাদা করে একটি ব্যাগ তার ওখানে প্রতিস্থাপন করতে হবে। এসব কথা শুনে সুহানের বাবা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ভাবতেছিল তার এত ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শরীর, তার এই বয়সে এত কিছু সহ্য করতে হবে। এসব ভেবে সে অঝরে কান্না করছিল।
এরপর সুহানের অপারেশন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে অপারেশন সাকসেসফুলও হয়ে যায়। অপারেশনের পর সুহানের যখন জ্ঞান ফেরে তখন সুহানের বাবা আসে সুহানের সাথে দেখা করতে। সুহানের বেডের পাশে বসে সুহানের সাথে কথা বলার চেষ্টা করে। তখন সুহান তার বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি আজ কাজে যাওনি? তখন সুহানের বাবা বলে, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। তখন সুহান বলে, জানো বাবা, ওই লোকটা আমাকে অনেক অত্যাচার করেছে, আমাকে অনেক নির্যাতন করেছে, তুমি ওকে ছেড়ো না বাবা। তখন সুহানের বাবা বলে, ঠিক আছে মা, তুমি এখন রেস্ট নাও, ডক্টর বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুহানের বাবা ওই মুহূর্তে মেয়ের এমন অসহায় চেহারাটা আর দেখতে পারছিল না, তাই সে ওখান থেকে চলে যায়। এমনকি সে প্রচুর কান্না করতে থাকে। এরপর দেখা যায় একজন লেডি কনস্টেবল এসে তাদেরকে জানায় যে নরপিশাচ এই কাজটি করেছে পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পেরেছে। কথাটি শোনা মাত্রই সুহানের বাবা পুলিশ স্টেশনে চলে যায়। সুহানের বাবা যে কোনো কিছুর মূল্যেই ওই লোকটিকে শাস্তি দিতে চাচ্ছিল। পুলিশ অফিসাররা জানায় যে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়েই লোকটিকে তারা অ্যারেস্ট করতে পারবে না, বরং সুহানের বয়ান রেকর্ড করলেই তবে তাকে অ্যারেস্ট করতে তারা সক্ষম হবে। সুহানের বাবা যখন সুহানের মাকে এ বিষয়ে বলে তখন সুহানের মা খুবই রেগে যায়। আর তখন সেখানে একজন পুলিশ অফিসার আসে। তখন ওই অফিসারটি তাদেরকে বলে, সানফ্লাওয়ার নামে একটি এজেন্সি আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এমন বাচ্চাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তারা সহায়তা করতে পারে। তখন সুহানের মা ওই পুলিশ অফিসারের উপর চিল্লাতে থাকে। সে বলে, তোমরা যদি আগেই ওই লোকটিকে অ্যারেস্ট করতে তাহলে আজ আমার মেয়ের এই অবস্থা হতো না। একজন মায়ের কাছে তার সন্তানের এই অবস্থাটা দেখা কতটা যে কষ্টের তা তোমরা পুলিশ অফিসাররা কখনোই বুঝবে না। এই কথা বলে সুহানের মা ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। এরপর পুলিশ অফিসারটি সুহানের বাবাকে বলে, বাসায় সুহানের প্রিয় যত খেলনা আছে সেগুলো এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন, হয়তো খেলনাগুলো দেখলে সুহানের একটু ভালো লাগতে পারে। সুহানের বাবা বাড়িতে গিয়ে সুহানের সবচেয়ে প্রিয় খেলনাগুলো নিয়ে আসে। সুহানের সবচেয়ে প্রিয় খেলনার নাম ছিল কোকোম্যান। সুহানের বাবা কোকোম্যানকেও সাথে নিয়ে হসপিটালে যায়। এর পরের দৃশ্যে আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখি, সে কোকোম্যানকে নিয়ে সুহানের সাথে খেলা করছিল। সুহান যখন একটু নর্মাল হয় তখন সুহানকে ওই সাইকিয়াট্রিস্ট নানান প্রশ্ন করতে থাকে। এরপর ওই সাইকিয়াট্রিস্টটি কিছু লোকের ছবি সুহানকে দেখায়। যখন ওই লোকটির ছবি সামনে আসে তখন সুহান চোখ বন্ধ করে ইশারা করে বোঝাতে থাকে যে এই লোকটি হলো সেই লোকটি। সুহান যখন ওই লোকটিকে হাত দিয়ে দেখায় তখন সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছিল। সাইকিয়াট্রিস্ট যখন সুহানের সাথে কথা বলার পর বের হয় তখন সুহানের বাবা মা তাকে অনেক প্রশ্ন করতে থাকে। সাইকিয়াট্রিস্ট বলে, সুহানের সাথে সাথে আপনাদেরও একটু কাউন্সেলিং এর দরকার রয়েছে, এই নিন আমার ভিজিটিং কার্ড, সময় করে আমার কাছে দেখা করবেন। এরপর দেখা যায় সুহানের মা ওই কার্ডটি ফেরত দিয়ে চেঁচামেচি করতে থাকে যে আপনার কি মনে হয় আমরা মানসিক রোগী? এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় পুলিশরা ওই নরপিশাচটিকে ধরে ফেলেছে। আর সমস্ত কিছু বিভিন্ন চ্যানেলে সংবাদ প্রচারের মাধ্যমে প্রচার করা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে দেখা যায় মিডিয়ার লোকজন হাসপাতালে পৌঁছে যায় আর সুহানের ছবি তোলার জন্য তারা সুহানকে খুঁজতে থাকে। সব খবর যখন সুহানের বাবা জানতে পারে সুহানের মা বাবা মিলে সুহানকে ওখান থেকে অন্য রুমে শিফট করার ব্যবস্থা করে। কোনোভাবেই তারা চাচ্ছিল না যে সুহানের ছবি প্রচার হোক সংবাদ মাধ্যমে। সুহানের মাও সংবাদকর্মীদেরকে আটকানোর চেষ্টা করে। একটা পর্যায়ে দেখা যায় সুহানের মা সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ সুহানের মা প্রেগনেন্ট ছিল। সুহানকে কোলে করে নিয়ে যখন সুহানের বাবা অন্য রুমে শোয় তখন দেখা যায় তার ওয়েস্টেজ ব্যাগটি ফেটে গিয়েছে। তখন সুহান তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, আমি কি কোনো ভুল করেছি? তখন সুহানের বাবা সুহানকে বলতে থাকে, না মা, তুমি কোনো ভুল করনি। কথা বলতে বলতে সে সুহানের ড্রেস চেঞ্জ করতে থাকে যেহেতু সেগুলো নোংরা হয়ে গিয়েছিল। তখনই ঘটে একটি আবেগঘন ও নির্মম ঘটনা, যেটা আমরা ভাবতেও পারিনি। আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিই, ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা। তখন সোহানের বাবা সোহানের ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল, হঠাৎই সোহানের বাবা লক্ষ্য করে যে সোহানের পুরো বডি ফ্রিজ হয়ে যাচ্ছিল, অর্থাৎ সোহান খুব ভয় পাচ্ছে। কিন্তু সোহানের বাবা বুঝতে পারে না যে কেন হঠাৎ এমন হচ্ছে। তখনই সুহানের বাবার মনে হয় যে আসলে সুহানের মনে কি হচ্ছে, কারণ সেই দিন তো সেই লোকটি সুহানের কাপড় চোপড় খুলেছিল। এসব কথা যখন সুহানের বাবার মাথায় আসে তখন সে তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যায়। সুহানের মনে তার বাবাকে নিয়ে এমন ভয় যেটা দেখেছিল তার বাবা নিজের চোখে, সেটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তাকে ডাকছিল, ডাক্তার যেন এসে তার বাচ্চার ড্রেসটা চেঞ্জ করে দেয়। একবার ভাবুন তো, একটা বাবার জন্য এই দৃশ্যটা কতটা কষ্টের। তার সন্তান তাকে ভয় পাচ্ছে, কেমন হচ্ছিল সেই বাবার মনের ভিতরে। দৃশ্য পরিবর্তন হয়।
সন্ধ্যাবেলা যখন দেখা যায় সোহানের বাবা সোহানকে আবার দেখতে এসেছে, তখন দেখা যায় সোহান নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে। সোহানের বাবা বুঝতে পারে যে তার মেয়ে তার সামনে আসতে লজ্জা পাচ্ছে, আর তাই সে সেখান থেকে চলে যায়। আর সে সোহানকে বলে, আমি বাহিরে আছি মা, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে ডেকো। এভাবে হাসপাতালে দিন কেটে যেতে থাকে, আর হসপিটালের বিলও বাড়তে থাকে, আর এদিকে টাকাও শেষ হয়ে যাচ্ছিল সোহানের বাবার কাছে। তখন সে সাহায্যের জন্য তার বন্ধুকে ফোন করে। তার বন্ধু বলে, তুমি টাকার জন্য কোনো চিন্তা করো না, তোমার যা টাকা লাগবে আমাকে তুমি বলো, আমি দেওয়ার চেষ্টা করব। আর তুমি ভেবো না যে তুমি এখানে নেই বলে তুমি মাস শেষে বেতন পাবে না, তোমার এখানকার কাজও আমি করে দিচ্ছি, মানে তুমি মাস শেষে বেতনও পাবে। আপনারাই বলুন, এই দুনিয়ায় এরকম বন্ধু কজনই বা হয়। বন্ধুর তরফ থেকে এমন কথা শুনে সোহানের বাবা একটু মানসিক ভরসা পায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় কোর্টে হাজির করা হয় ওই নরপিশাচকে। সোহানের বাবা এই প্রথম তাকে সামনাসামনি দেখতে পায়। সোহানের বাবার মনে হচ্ছিল লোকটিকে এখনই সে মেরে ফেলে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছিল। দেখা যায় ওই অপরাধী কোর্টকে বোঝানোর চেষ্টা করে যে ওই দিন সে কনস্ট্রাকশন সাইডে কাজ করছিল। বলে যে সে কাজ করে সেই দিন বাড়িতে গিয়ে অনেক ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছিল, সে এমন কিছুই করেনি। সে এটাও বলতে থাকে পুলিশরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর আবার কোর্টের ডেট চেঞ্জ করে 25শে সেপ্টেম্বর দেওয়া হয়। সোহানের বাবার বন্ধুটিও উপস্থিত ছিল। সমস্ত ঘটনা দেখে শুনে ওই লোকটি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে পায়ের জুতো খুলে ওই লোকটির গায়ে নিক্ষেপ করে। লোকটি চেঁচিয়ে বলতে থাকে, তুই একটা পিশাচ, তোর জায়গা নরকেও হবে না। এরপর সোহানের বাবা হসপিটালে এসে দেখতে পায় কিছু কার্টুন সোহানের সাথে খেলা করছে, আর সোহানও খুব খুশি হচ্ছিল। এই আইডিয়াটা ছিল আসলে ওই সাইকিয়াট্রিস্টের। কার্টুনের মধ্যে সোহানের মা এবং 2-1 জন বন্ধুরা ছিল। এরপর দেখানো হয় রাতে ওই সাইকিয়াট্রিস্ট সোহানের বাবাকে বলতে থাকে, যেহেতু সোহান এই কার্টুনগুলো পছন্দ করছে, তার মানে প্রতিদিনই এই কার্টুনগুলো দিয়ে সোহানের সাথে খেলা করতে হবে। কিন্তু ওই কার্টুনগুলোকে ভাড়া নেওয়া প্রতিদিন অনেক ব্যয়বহুল ছিল, সোহানের বাবার পক্ষে ম্যানেজ করা সম্ভব ছিল না। পরে দেখা যায় সোহানের বাবা ওই কার্টুনগুলো ভাড়া দেয় এমন লোকদের সাথে কথা বলে, তাদেরকে সে অনুরোধ করে যে আপনারা কি কিস্তির মাধ্যমে আমাকে এটি দিতে পারেন, আমি আপনাদের টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিব। তখন দেখা যায় ওই লোকটির সোহানের বাবার অনুরোধে কিছুটা মায়া হয়। সে বলে, আপনার এটি কিনতে হবে না, আপনি এটি ব্যবহার করুন যতদিন লাগে, যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি আমাদেরকে এটি ফিরিয়ে দিবেন। এ কথা বলে লোকটি একটি কার্টুন সোহানের বাবাকে দিয়ে যায়। এরপর দেখা যায় রাতে সোহানের বাবা ওই কার্টুনের ড্রেসটি পরে সোহানের রুমে আসে। কার্টুনটি ছিল সোহানের সব থেকে পছন্দের কার্টুন কোকোম্যানের, যেটি পরে তার বাবা তার সামনে আসে। এরপর দেখা যায় তারা একটি বোর্ডে লিখে লিখে কথা বলতে থাকে। এরপর দেখা যায় একটা পর্যায়ে সোহান ওই কার্টুনটির গলা জড়িয়ে ধরে। মুভির মধ্যে এই দৃশ্যটি ছিল খুবই ইমোশনাল, কারণ সোহানের বাবা তো সশরীরে তার সামনে আসতে পারছিল না। তার বাবাকে দেখলে সে খুব ভয় পেত, কাছেই যেতে চাইতো না। আর এমন অবস্থায় সোহানের বাবা যে এভাবে একটু হলেও তার মেয়েকে জড়িয়ে ধরতে পেরেছে, তাও কিছুটা শান্তি কম নয়। এরপরে দেখা যায় ওই সাইকিয়াট্রিস্টের সাথে সোহানের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ডক্টর সোহানকে জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে বাসায় গিয়ে প্রথমে কি করবে? তখন সোহান বলে, আমি স্কুলে যেতে চাই, কিন্তু যাব না, কারণ আমার ফ্রেন্ডরা সবাই এই ঘটনা জেনে গিয়েছে, তারা সবাই আমাকে নিয়ে মজা করবে। আমার বাবা মায়ের জন্য খুব চিন্তা হয়, বাবা মা কেউ আমার জন্য কাজে যেতে পারে না, বাবার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে আমার জন্য। আমি প্রতিদিন যখন ঘুমাই তখন ভাবি এটা স্বপ্ন, কিন্তু সকালে যখন ঘুম ভেঙে উঠি তখন দেখি না, এগুলো সব সত্যি। এখন আর নিজের মনকে বোঝাতে পারি না। আচ্ছা ডাক্তার, আপনি এমন একটি কাজ করতে পারেন যাতে আমি খুব তাড়াতাড়ি মরে যাই? তাছাড়া আমার নিজের কাছেও মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না। আর এখন যদি আমি তাড়াতাড়ি মরে যাই তাহলে বাবা-মা একটু নিশ্চিন্ত হবে। কথাটি শুনে ওই সাইকিয়াট্রিস্টের মাথাটা পুরোটাই ঘুরে যায়। সোহানের সাথে কথা শেষে ডক্টর সোহানের বাবা-মাকে সোহানকে নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। এর পরের দৃশ্যে সোহানের সেই বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়, যার মন খুবই খারাপ ছিল। সে একটি নোট লিখে সোহানের বাড়ির দরজার সামনে রেখে যায়। পরের দৃশ্যে দেখানো হয় হসপিটালে তারা প্রস্তুতি নিচ্ছে বাসায় ফেরার জন্য। তো তখনও আমরা দেখতে পাচ্ছিলাম সোহান তার বাবার দিকে স্বাভাবিকভাবে তাকাচ্ছে না, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে, মানে সে এখনো তার বাবার সাথে স্বাভাবিক হতে পারছে না। তাই বাসায় ফেরার সময় গাড়ির মধ্যে একটি এক্সট্রা পর্দা লাগানো হয় যেন সোহান একটু কমফোর্ট ফিল করে। যখন বাড়ির ঠিক কাছাকাছি চলে আসে তখনই সোহান ওই জায়গাটি দেখতে পায় যেখানে সেদিন ওই নরপিশাচটি সোহানের উপর অত্যাচার করেছিল। আর মুহূর্তেই সোহানের মুড অফ হয়ে যায়।
হঠাৎই সুহান অসুস্থ হয়ে পড়ে গাড়ির মধ্যে। সে বমি করতে শুরু করে। যখন সে বাড়ির সামনে আসে তখন সে দেখতে পায় তার বন্ধুরা অনেক নোটস লিখে তার বাড়ির দরজার সামনে ঝুলিয়ে রেখে গিয়েছে। এসব দেখে সুহান একটু মানসিকভাবে শান্তি পায় আর মনোবল ফিরে পায় যে সে কাল থেকে স্কুলে যাবে। পরদিন সকালে দেখা যায় সুহানের ওই বেস্ট ফ্রেন্ডটি সুহানের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। তখন সুহানের বাবা ওর বেস্ট ফ্রেন্ডকে বলতে থাকে, তুমি নাকি সুহানের সাথে অনেক মজা করো। তখন তার বেস্ট ফ্রেন্ডটি খুব কান্না করতে থাকে। তখন সুহানের বাবা জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? তখন ওর বন্ধুটি বলে, যদি ওই দিন সুহানের সাথে স্কুলে যেতাম তাহলে আজ সুহানের এমন কিছু হতো না, সুহান সুস্থ থাকতো। এদিকে যেহেতু মনোবল ফিরে পেয়েছিল সুহান, তাই সে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সে ওই ব্যাগটি নিয়ে ভাবছিল যে তার বন্ধুরা যদি তাকে জিজ্ঞাসা করে এই ব্যাগটি কিসের, তখন সে কি বলবে। সুহানের পিছনে তার বন্ধুরাও স্কুলে যেতে থাকে। এটা দেখে সুহানের মন খারাপ হয়, সে আনকমফোর্টেবল ফিল করতে থাকে। ঠিক তখনই সে কোকোমিনকে দেখতে পায় আর সে হাসি খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সুহানের বাবা সুহানকে একটি ব্যাগ গিফট করে, ওই ওয়েস্টেজ ব্যাগটির পাশে ঝুলিয়ে রাখার জন্য, যাতে কেউ ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারে এটি একটি চকলেটের ব্যাগ। আর ওই ব্যাগটিতে সম্পূর্ণ চকলেট দিয়ে ভর্তি করে দেয় ওর বাবা। পরদিন স্কুলে বন্ধুদের সাথে সেই চকলেটগুলো শেয়ার করছিল সুহান। তখন সে কোকোম্যানকেও দেখতে পায়। একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারে যে কোকোম্যান আর কেউই নয়, সুহানের বাবা, মানে তার নিজেরই বাবা। সুহান কোকোম্যানকে নিয়ে তার মায়ের কাছে যায়। সুহান তার মাকে জিজ্ঞাসা করে, এই কোকোম্যানের মধ্যে কি আমার বাবা? তখন সুহানের মা কোকোম্যানের মাথাটি খুলে আর তখন ভিতরে দেখা যায় সুহানের বাবাকে। সে ঘেমে পুরো একাকার অবস্থা। তখন সুহান তার বাবার মুখের ঘাম মুছে দিতে থাকে। এই দৃশ্য থেকে বোঝা যায় সুহান আগের থেকে একটু স্বাভাবিক হয়েছে। পরদিন দেখা যায় সুহানের বাবা উকিলের সাথে দেখা করতে যায়। উকিল সুহানের বাবাকে জানায় সুহানের কেসটি দিন দিন হালকা হয়ে যাচ্ছে। এটাও বলে অপরাধীকে যদি শাস্তি দিতে হয় তাহলে সুহানকে নিজেকেই কোর্টে গিয়ে অপরাধীকে শনাক্ত করে দেখিয়ে দিতে হবে। সুহানের বাবা এটি কোনোভাবেই চাচ্ছিল না। এরপর সুহানের বাবা ওই লোকটির সাথে দেখা করতে যায়। প্রথমে লোকটি বলে, আমি এই কাজ করিনি। সে সুহানের বাবাকে কিছু টাকাও অফার করে যে আমাকে এখান থেকে বের করো, আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু সুহানের বাবা তো সমস্ত ঘটনা জানতো, সে কোনোভাবেই টাকা নিতে রাজি হয় না। তখন দেখা যায় ওই অপরাধী সুহানের বাবাকে হুমকি দিতে থাকে। সে বলতে থাকে, এর আগের বার তোমার মেয়ে যে অবস্থা করেছি, একবার আমি এই জেল থেকে বের হয়ে তোমার মেয়ের তার থেকেও খারাপ অবস্থা করবো। আর তখন দেখা যায় সুহানের বাবা উত্তেজিত হয়ে ওই লোকটিকে ওখানেই মারতে যায়। সুহানের বাবার জায়গায় আপনি থাকলে আপনার মানসিক অবস্থা কেমন হতো, আপনি কি করতেন? পরের দিন দেখানো হয় কোর্টে আবার সবাই এসেছে, হিয়ারিং চলছে। এদিন সুহানও কোর্টে চলে আসে। সুহানকে যখন ওই লোকটির ছবি আবারও দেখানো হয়, সে হাত তুলে সম্মতি জানায় যে হ্যাঁ, এই লোকটি সেই লোক। অপরাধীর পক্ষের উকিলটি তাকে বাঁচানোর চেষ্টা করে। সে বলে সেই দিন সে অনেক ড্রাঙ্ক ছিল, সে এমন কিছু করেনি। কিন্তু তখন কোর্ট বুঝে যায় যে না, আসলে ছোট বাচ্চা মেয়েটি মিথ্যা কিছু বলছে না। সমস্ত ঘটনা যখন ওখানে বহিঃপ্রকাশ হচ্ছিল তখন সুহানের বাবা পুরোটা সময় কান্না করছিল। পর্যায়ে জাজ তার রায় জানায়। সে বলে যে ওই অপরাধীকে 12 বছরের সাজা দেওয়া হলো। তখন এটা সুহানের বাবা, সুহানের বাবার বন্ধু কেউ এটা মেনে নিতে পারে না যে এত বড় একটা অপরাধের শাস্তি কিভাবে 12 বছর হতে পারে। ওকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখন সুহানের মা এসেও বলতে থাকে, একটুর জন্য আমার মেয়ের প্রাণটা বেঁচে গিয়েছে আর সেখানে আপনি মাত্র 12 বছরের সাজা দিলেন। তখন জাজ জানায় এটাই তার ফাইনাল রায়। সমস্ত কিছু বাহির থেকে বসে শুনছিল সুহান। লোকটিকে যখন কোর্ট থেকে বের করা হচ্ছিল তখনই সুহানের বাবা ওই লোকটিকে আক্রমণ করতে যাবার ঠিক তখনই সুহান তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলে, বাবা প্লিজ বাড়ি চলো, আমার কিছু ভালো লাগছে না, এখান থেকে বাসায় চলো। সুহান এবং তার বাবার ওই মুহূর্তের কান্না দেখে কোর্টের সবাই কান্না করে দিয়েছিল। আচ্ছা বলুন তো, কোনো বাবা কি পারে তার মেয়ের এই অবস্থা সহ্য করতে? কোনো মা কি পারে তার সন্তানের এই অবস্থা সহ্য করতে? পারে না। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, দেখানো হয় যে সুহানের একটি ফুটফুটে ভাই হয়েছে আর সুহান তার সাথে খেলা করছে। পরের দৃশ্যে দেখানো হয় সুহান স্কুল থেকে বাড়িতে ফিরছে। এখনো সে স্কুলে যেতে প্রায় ভয় পায়। সে স্কুল ছুটির অনেক আগেই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে তার ভাইয়ের সাথে সুন্দর সময় কাটায় আর সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির শেষে জানানো হয় ওই লোকটির সাজা 12 বছর থেকে বাড়িয়ে 20 বছর করা হয়েছিল। এখনো পর্যন্ত সে জেলেই রয়েছে আর সুহানও সেই কোরিয়াতেই থাকে। মুভির এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।